হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আজকে আমরা আবারও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। যদিও এখানে একাধিক টপিক রয়েছে, আমরা ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করব, ইসিজি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা আগের ভিডিও পর্যন্ত যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই ব্লাড ভেসেল সংক্রান্ত ভিডিও দেখে থাকবে, আর সেখানে শিরা, ধমনী এবং রক্তজালক নিয়ে আমাদের কিন্তু অলরেডি আলোচনা হয়েছে। এখানে আমাদের টপিক প্রথমেই রয়েছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কি এটা প্রথমেই আমাদের বুঝতে হবে, তারপরে ব্লাড প্রেশার সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের জিনিস, ব্লাড প্রেশার কীভাবে মাপা হয় সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই বিষয় হলো যে ব্লাড প্রেশার মাপা হয় আর্টারিতে। আর্টারির প্রেশার মাপা হয়, শিরা বা ক্যাপিলারিজের প্রেশার না। এটা প্রথমে সবার নিশ্চয়ই জানা আছে অল্প বিস্তর, যে আমরা যে প্রেশার মাপি প্রেশার মাপার যন্ত্র দিয়ে, সেটা অবশ্যই আর্টারির মধ্যে ব্লাডের যে প্রেশার রয়েছে সেই প্রেশার। তাহলে আগে জানতে হবে যে ব্লাড প্রেশারটা কি। সেটা হলো যে ব্লাড যখন ফ্লো করছে, ব্লাড তার পরিমাণ, তার ডেনসিটি, তার ভিসকোসিটি, এই সমস্ত উপাদানের জন্য ব্লাড তার ওয়ালে একটা প্রেশার দিচ্ছে। ব্লাড তার ওয়ালে একটা প্রেশার দিচ্ছে। এবার ব্লাডের যে ওয়াল রয়েছে, দেওয়াল রয়েছে, সে কিন্তু চুপচাপ বসে নাই, সে কিন্তু নিউটনের থার্ড লকে ফলো করছে। সমান ও বিপরীত একটা প্রেশার কিন্তু উল্টো দিকে দিচ্ছে। এই যে প্রেশারটা ব্লাড ভেসেলগুলো দিচ্ছে, এটা ব্লাড প্রেশার। তাহলে ব্লাড যাচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে, রক্তবাহের মধ্যে দিয়ে। আমরা প্রথমেই বলে দিচ্ছি রক্তবাহ মানে এখানে আর্টারির কথা বলছি, ধমনির কথা বলছি। ধমনির মধ্যে দিয়ে যাচ্ছে আর আশেপাশে ধাক্কা খেতে খেতে যাচ্ছে। তো অবশ্যই সেখানে বাইরের দিকে দেওয়ালে সে একটা প্রেশার ক্রিয়েট করছে। আর ব্লাড ভেসেল ঠিক উল্টো দিকে একটা প্রেশার ক্রিয়েট করছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া যেমন হয় আর কি। যে প্রেশারটা ব্লাড ভেসেল দিচ্ছে সেটা হলো ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশার মাপার জন্য আমরা বিভিন্ন ধমনির সাহায্য নিতে পারি। তবে তোমরা অবশ্যই দেখে থাকবে, যখন আমাদেরকে আমাদের ব্লাড প্রেশার মাপা হয়, ডাক্তারবাবুরা মাপেন, তখন বাঁ দিকের হাতে এই জায়গাতে একটা কাপ লাইক স্ট্রাকচার বা একটা ব্যান্ডেজের মতো একটা জিনিসকে লাগানো হয়। একে রিভারোসি কাপ বলা হয়। রিভারোসি তার আবিষ্কর্তার নাম, তিনি সায়েন্টিস্ট, তিনি আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারে এই যেটা লাগানো হয় না, ব্যান্ডেজের মতো যেটাকে লাগানো হয়, সেটাকে রিভারোসি কাপ বলা হয়। এই কাপটাকে প্রথমে লাগিয়ে দেওয়া হয়। কেন? হাতই কেন? বাঁ দিকের হাত কেন? পা নয় কেন? ডান দিকের হাতও হতে পারতো, পা হতে পারতো, অন্য জায়গায় হতে পারতো, কেন বাঁ দিকের হাতকে চুজ করেছে? তার কারণ আমরা প্রেশার নিয়ে মোটামুটি, ব্লাড প্রেশার বাদ দিয়েও আমরা অন্যান্য প্রেশার নিয়ে মোটামুটি আমার থেকে তোমাদের কনসেপ্ট বেশি আছে ফিজিক্স নিয়ে। দেখো, যখনই হাইট চেঞ্জ হবে তখন কিন্তু প্রেশারের ডিফারেন্স আসবে। তাহলে আমি যদি পায়ে মাপতে যাই, তো জেনারেলি পায়ে মাপতে গেলে খারাপ লাগবে। ডাক্তারবাবু তো এমন বলতে পারি না যে প্যান্ট একটু তুলে দিলাম যে পায়ে মেপে নিন। এটা শুনতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, এটা তো হয় না। শুধু খারাপের ব্যাপারটা না, ডাক্তারবাবু তো পায়েও হাত দেয় অনেক সময়, অনেক কিছু করার সময় তো হাত দিতেই হয় পায়েতেও। সেটাও বিষয় নয়, ডাক্তারবাবু পায়ে হাত দিয়ে মেপে নিত। কিন্তু হার্ট রয়েছে এই পজিশনে আর পা নিচে, যে এতটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সের জন্য প্রচুর প্রেশারের পার্থক্য হয়ে যাবে। সেই কারণের জন্য পায়ে হলো না, বডির অন্যান্য জায়গায় হলো না। হাতে হতে পারতো। ডান হাত হার্ট থেকে অনেক দূরে আছে, বাঁ হাতটা হার্টের কাছে আছে, সেই জন্য বাঁ হাতকে চুজ করা হয়। যেহেতু হার্টের সেম লোকেশনে, প্রায় সেম হাইটে বাঁ হাতটা রয়েছে, সেই জন্য বাঁ হাতটাকে চুজ করা হয়। এখানে ব্রাকিয়াল ধমনী বলে একটি ধমনী আছে, ব্রাকিয়াল ধমনী বা ব্রাকিয়াল আর্টারি। সেই আর্টারির উপর প্রেশার দিয়ে প্রেশারটা মাপা হয়। এটা হলো প্রসিডিওর। কিভাবে করা হয় মাপা প্রত্যেকেই দেখেছো, কেউ তো নিজেরই মাপিয়েছো, আবার কেউ বাড়িতে বাবা মা, দাদু ঠাম্মা, এদের তো দেখেছো। কি করা হয়? প্রথমে দেখবে একটা যন্ত্র সামনে রাখা হয়, যদিও এগুলো পুরনো প্রসিডিওর, যদিও এগুলোতেই ঠিকঠাক হয়। এখন তো নতুন সব মেশিন বেরিয়ে গেছে, শুধুমাত্র কাপটা লাগিয়ে দিয়ে সুইচটা অন করে দিলেই ব্লাড প্রেশার ডাইরেক্টলি মেপে দেবে। কোনো কিছুই করতে হবে না, ডাইরেক্টলি রিডিং চলে আসবে, এত বাই এত, প্রেশার মাপা হয়ে গেল।
তবে এই যে ডিজিটাল মেশিনগুলো রয়েছে তাতে অনেক ভুলভ্রান্তি আসে, সেই জন্য সেই পুরোনো আমলের ডাক্তারবাবু স্টেথোস্কোপ কানে দিয়ে এখানটায় ধরে ওই রিভারোসি কাপ লাগিয়ে সামনে একটা যন্ত্র রেখে যে পরীক্ষা নিরীক্ষাগুলো এখনও করেন কোনো কোনো ডাক্তারবাবু, সেগুলোই ঠিকঠাক। কারণ সেটা ডাক্তারবাবু তার মেজারমেন্টের মধ্যে রাখেন, সেটাই ঠিকঠাক এখনও হয়, তা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ডিজিটাল মেশিনে অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে, তো যে যেমন বোঝেন তেমন করেন। অবশ্যই কি করা হয়, প্রথমেই দেখো যে যন্ত্রটার কথা বলা হচ্ছে সেটাকে স্পিগমোম্যানোমিটার বলা হয়। সেই যন্ত্রটা থেকে ওই রিভারোসি কাপটা বেরিয়ে এসছে। সেই রিভারোসি কাপটাকে এই ব্রাকিয়াল ধমনী, আমরা আগেই বললাম বাঁদিকের যে হাত রয়েছে সেখানে ব্রাকিয়াল ধমনী রয়েছে, সেই ব্রাকিয়াল ধমনীর মধ্যে ওপর থেকে পরিয়ে দেওয়া হয়, ভালো করে টাইট করে বেঁধে দেওয়া হয়। এরপর একটা পাম্প মেশিন আছে, যে পাম্প মেশিনটার মানে যে কর্ডটা, সেই কর্ডটাও দেখবে সেই স্পিগমোম্যানোমিটারের সঙ্গে যুক্ত রয়েছে। সেখানে পাম্প করে এই রিভারোসি কাপের হাওয়াটাকে বাড়ানো হয়, দিয়ে বাড়িয়ে 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 এটাকে পুরো টাইট করে দেয়। মানে যখন ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেছে, এদিক দিয়ে ব্লাড ফ্লো টোটাল বন্ধ হয়ে গেছে, কত পর্যন্ত তোলে, প্রায় 200 মিলিমিটার, মানে 200 mmHg এই পর্যন্ত প্রেশারটাকে তুলে দেয়। যে প্রেশারে এই দিক দিয়ে টোটাল ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে গেছে। এরপর কি হয়, এরপর দেখবে ডান হাতে একটা নব আছে, মানে যেদিকে পাম্প করছিল তার সামনেই একটা নব আছে, দেখবেন ডাক্তারবাবু এরকম করে খুলছেন, নবটা খুলছেন। আর তার আগে যে স্টেথোস্কোপটা রয়েছে সেটাকে এই ব্রাকিয়াল ধমনীর ওপরে, এখানে দেখবে একটা ধমনী দেখা যাচ্ছে, এখানে টিপে ধরলে পালস পাবে। আমরা যে পালস রেট এখানে পাই, বিভিন্ন জায়গা, পায়ের পিছন দিকে যে গোড়ালি রয়েছে সেখানে টিপে ধরলে পাবো, বিভিন্ন জায়গাতে আমরা পাবো। তো এই জায়গায় ব্রাকিয়াল ধমনীর উপরে সেই স্টেথোস্কোপটা রেখে কানে দিয়ে ডাক্তারবাবু ওই মিটারের দিকে, স্পিগমোম্যানোমিটারের যে মিটারটা রয়েছে ওই মিটারের দিকে তাকিয়ে আছেন, দিয়ে আস্তে আস্তে প্রেশারটা খুলছেন। খুলতে 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 এক জায়গায় এসে একটা প্রথম সাউন্ড শোনা যাবে, সেটা হলো সিস্টোলিক প্রেশার। সেটা হলো সিস্টোলিক প্রেশার, যেটা 120 mmHg স্ট্যান্ডার্ড। এরপর কিন্তু পরপর শব্দ শোনাই যাবে, শুনতে 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 পেটা ঘড়ির আওয়াজের মতো বলা হয়। পেটা ঘড়ি মানে সেই বড় বড় যে ঘড়িগুলো টাঙানো হয় না, ঢং করে আওয়াজটা, তারপর আস্তে আস্তে হতেই থাকে অনেকক্ষণ ধরে, সেরকমের আওয়াজ হতে থাকবে। বা যে স্কুলে যেগুলো ঘন্টা পেটায় না, ওই ঘন্টাটা দেওয়ার পর যে আওয়াজটা অনেকক্ষণ ধরে হয়, প্রথম যে প্রেশারের মানে যে সাউন্ডটা শুনতে পেয়েছেন ডাক্তারবাবু, তারপর কিন্তু কন্টিনিউ ওটা শুনতেই পাবেন। শুনতে শুনতে একটা জায়গায় এসে একটু বেশি আওয়াজ করে থেমে যাবে, সেটা হলো ডায়াস্টোলিক প্রেশার 80। এটা হলো স্ট্যান্ডার্ড, যেখানে আমরা বলি 120/80 প্রেশার। তাহলে উপরেরটা আপার নাম্বার যেটা, সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার, লোয়ার নাম্বার যেটা রয়েছে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। এই দুটোর অনুপাতকে অ্যাকচুয়ালি প্রেশার হিসেবে মাপা হয় বা বলা হয় প্রেশার হিসাবে। এখন বিষয় হলো যে দুটোই কিন্তু ধমনী বা আর্টারির প্রেশার মাপা হয়েছে। একবার যখন সিস্টোল দিয়েছিল, পাম্প যখন করেছিল, বলার অপেক্ষা রাখে না, ব্লাডটা তখন বেশি রেটে ফ্লো করছিল, বেশি জোরে ফ্লো করছিল, সেই জন্য প্রেশারটা তখন বেশি ছিল, যেহেতু ব্লাডের কন্টেন্টটা বেশি আছে। যখন ডায়াস্টোল হচ্ছে হিসাব মতো, তখনও প্রেশার থাকবে, কিন্তু সেটা অনেকটা কম, কারণ সেই সিস্টোলের প্রেশারটা তো নাই, সেই জন্য ডায়াস্টোলিক প্রেশারটা অনেক কম হয়ে গেছে 80। তাহলে এই দুটোর অনুপাতকে অ্যাকচুয়ালি আমরা ব্লাড প্রেশার হিসেবে ধরি। এবার বিষয় আছে, সেটা হলো এটা কি ফিক্সড না, এটা ফিক্সড না, তার উপর অনেক ফ্যাক্টর আছে, যে সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে প্রেশারটা কম বেশি হবে। হ্যাঁ, তবে এটা হলো স্ট্যান্ডার্ড 120/80, মানে ঠিকঠাক প্রেশার। অবশ্যই এজ, সেক্স এই সমস্ত ব্যাপার আছে, কোন এজে কতটা সেটা ভ্যারি করবে। একটা মোটামুটি প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলার ক্ষেত্রে মোটামুটি বডি কন্ডিশন সব ঠিকঠাক, কোনো রোগ বালাই কিছু নাই আর কি, 120/80 এটা হলো স্ট্যান্ডার্ড ভ্যালু। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হতে থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে বলে নিই, পালস প্রেশার রয়েছে এখানে, পালস প্রেশার বা পিপি বলা হয়। পালস প্রেশার ওই দুটোর বিয়োগফল, মানে 120 আর 80, মানে মাইনাস করলে যা হবে, মানে 40 mmHg, এটা হলো পালস প্রেশার। এটাও খুব ইম্পর্টেন্ট,
আমরা ডাইরেক্টলি প্রেসার হিসাবে এই দুটো মাপি, হ্যাঁ। তারপরে কিন্তু পালস প্রেসারটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ এই পিপিটা কতটা ওঠানামা করছে তার উপর ডিপেন্ড করে কে কতটা প্যালপিটেশনের মধ্যে আছে, কে কতটা টেনশনের মধ্যে আছে, সেই সমস্ত জিনিস খুব বোঝা যায়, মানে খুব ভালো বোঝা যায়। এই দুটো ডিফারেন্স যদি বারবার ফ্ল্যাকচুয়েট করে, দুটো ডিফারেন্স বলা হচ্ছে, কারণ এটা আলাদা এটা আলাদা, এই দুটো ডিফারেন্সটা যদি বারবার ফ্ল্যাকচুয়েট করে, ওঠানামা করছে বারবার, 40 থাকছে না, 35 হচ্ছে, 30 হচ্ছে, 45 চলে যাচ্ছে, 60 চলে যাচ্ছে, ওঠানামা করছে, বারবার ওঠানামা করছে, ফ্ল্যাকচুয়েট করছে, সেটা উপরেরটা হতে পারে নিচেরটা হতে পারে, দুটো কম বেশির জন্য ফ্ল্যাকচুয়েট করছে, তখন ডাক্তারবাবু ধরে নেবেন যে সে খুব টেনশনের মধ্যে আছে, প্যালপিটেশনের মধ্যে আছে, আর তার জন্য পিপিটা বারবার ফ্ল্যাকচুয়েট করছে। এক নাই আর কি, এক থাকার কথা নর্মাল মানুষের ক্ষেত্রে। আরেকটা রয়েছে মিন প্রেশার, যেখানে ডায়াস্টোলিক প্রেশারের সঙ্গে পালস প্রেশারের 1/3 যোগ করে করা হয়। মিন প্রেশার কম টাইমে লাগে, হ্যাঁ, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে মিন প্রেশারকে ক্যালকুলেট করা হয়। নর্মাল মানুষের ক্ষেত্রে মিন প্রেশার অতটা দরকার হয় না। তো এই 4 রকমের প্রেশার রয়েছে, তার মধ্যে প্রথম দুটো তো খুব পপুলার, আমরা সবাই জানি 120/80 তার স্ট্যান্ডার্ড ভ্যালুর কথা আমরা সবাই জানি। প্রসিডিওর আমরা অলরেডি বলে দিলাম যে কীভাবে প্রেশার মাপা হয়। একবার প্রেশার মাপা শিখিয়ে দিলে যে কেউ প্রেশার মাপতে পারবে, মানে যার এইটুকু জ্ঞান আছে আর কি। হ্যাঁ, শব্দটা শিখিয়ে দিতে হয়। শব্দ যেটা হচ্ছিল, যেটাতে আমরা একবার সিস্টোলিক প্রেশারটা ডায়াস্টোলিক প্রেশারটা কোথায় কোথায় ধরবো, সেই দুটোকে একটু শিখিয়ে দিতে হয়। যে শব্দটাও তো একটা পার্থক্য আছে, ছোটোবেলায় যেমন বিভিন্ন শব্দ শেখাতে হয়েছে, এটা গরুর আওয়াজ এরকম, এটা ছাগলের আওয়াজ এরকম হয়, তেমন শব্দটা একবার শিখিয়ে দিতে হবে কাউকে, তাহলে আমরা নিজেরাই ওই স্পিগমোগ্রাফির সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা প্রেশার মাপতে পারবো। অনেকেই পারে বাড়িতে প্রেশার মাপতে। এখন বিষয় হলো এই যে প্রেশার, সেটা কিন্তু বিভিন্ন বিষয়ের সঙ্গে নিয়ন্ত্রিত হয় বা বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, যেখানে কিন্তু প্রেশার ওঠানামা করতে পারে। যেমন এজ, দেখো 120/80 যদি আমরা নর্মাল প্রেশার বলি, দিয়ে ধরো তোমার বাবা মাপতে গেছেন, যে তার এসছে 130/85, ডাক্তারবাবু বললেন ওকে আছে, একদম ওকে, ঠিকঠাক প্রেশার আছে। কারণ বয়সটা একটু বেড়েছে, প্রেশারটা তো এক থাকবে না, প্রেশারটা একটু বেড়েই নর্মাল হবে। কারণ হলো ব্লাড ভেসেলের বা আর্টারির ইলাস্টিসিটি নেচার কমেছে, তার কারণ বয়স বেড়েছে, অনেক দিন ধরে তো বাড়া কমা করেছে, তো ইলাস্টিসিটি নেচার তো একটু নষ্ট হবে এবার আস্তে আস্তে। যখন ইলাস্টিসিটি নেচার স্থিতিস্থাপকতা যখন কমবে আস্তে আস্তে, প্রেশারটা কিন্তু এটাই নর্মাল প্রেশার হয়ে দাঁড়াবে। এরপরেও এজ বাড়ার সঙ্গে সঙ্গে 140/90 যদি বলি, হ্যাঁ তোমার বললে এটা হাই প্রেশার, তোমার দাদুর বললে এটা নর্মাল প্রেশার, ডিপেন্ড করছে এজ কত। প্রেশারটা বলে দিলেই হবে না যে বলে দিলাম হাই প্রেশার, ডিপেন্ড করছে যে এজ কত আছে, তার উপর ডিপেন্ড করে প্রেশারটা বলতে হবে, তাহলে ঠিকঠাক আছে। সেক্সের ওপর ডিপেন্ড করেও প্রেশার ডিফারেন্স হয়, মেল ফিমেলে ব্যাপারটা আলাদা হতে পারে, ফিমেলদের ক্ষেত্রে একটু কম হতে পারে, মেলদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে, মানে এমন নয় যে হবেই। এজের সঙ্গে যেমন পার্থক্য হলো, সেক্সের সঙ্গেও তেমন একটু আধটু প্রেশারের ডিফারেন্স হতে পারে। রয়েছে কন্ট্রাকশন পাওয়ার, হার্ট থাকলেই হবে না, হার্ট কতটা সুস্থ সেটা তো একটা বিশাল ব্যাপার। হার্ট কতটা সুস্থ অবস্থায় আছে, কতটা আমরা বিভিন্ন তেল খেয়ে হার্টকে সুস্থ রেখেছি, সেটা একটা বিশাল ভাইটাল ব্যাপার। কারণ আমরা খুব সামনের দিনগুলোতে দেখলাম যখন ভিডিওটা হচ্ছে, যে অনেকে অনেক কিছুর অ্যাড দেখাচ্ছে, আবার তারাই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ছে। যাই হোক, তো বিষয়বস্তু হলো যে হার্টকে সুস্থ রাখার জন্য বিশাল অনেক ব্যাপার স্যাপার করতে হয়। আমরা ন্যাচারালি সবাই হার্টকে সুস্থ রাখতে পারি না। যার যেমন কন্ট্রাকশন পাওয়ার আছে, হার্ট মাসেল যার যেমন করে কাজ করে, তার ক্ষেত্রে তেমন করে কিন্তু প্রেশার আসবে। রয়েছে কার্ডিয়াক আউটপুট, যে আউটপুট নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম, যে পার স্ট্রোকে কতটা করে বার করতে পারছে। তাহলে স্ট্রোকটা দেওয়ার ক্ষমতাটা 3 নম্বর পয়েন্ট রয়েছে, যে স্ট্রোকটা দেবে কতটা, সেটাই তো রয়েছে কন্ট্রাকশন পাওয়ারের উপর, যে কত ক্ষমতা রয়েছে, তেমন স্ট্রোক দেবে জোরে জোরে, তেমন আউটপুট হবে। তাহলে কে কতটা জোরে কার্ডিয়াক আউটপুট করতে পারছে তার উপর ডিপেন্ড করে প্রেশার বাড়বে। কার্ডিয়াক আউটপুট যার ক্ষেত্রে মিনিটে 4 লিটার, তার যতটা প্রেশার হবে, যার মিনিটে 5 লিটার, তার প্রেশার নিশ্চয়ই বেশি হবে, বলার অপেক্ষা রাখে না। তাহলে আউটপুট কতটা হয় তার উপর ডিপেন্ড করে প্রেশারটা ডিফারেন্স হবে। হরমোন, বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, যার মধ্যে প্রথম উল্লেখযোগ্য হরমোনের নাম অবশ্যই অ্যাড্রিনালিন, তারপর থাইরক্সিন, যাদের কম বেশির জন্য অবশ্যই প্রেশারের প্রচুর ডিফারেন্স হবে, ফ্ল্যাকচুয়েট করবে। আমরা যখন খুব টেনশনে থাকি, প্যালপিটেশনের মধ্যে থাকি, তখন অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব আমরা জানি মোটামুটি অনেক বেশি থাকে, তখন কিন্তু প্রেশার অটোমেটিকভাবে
বাড়তে থাকবে। ওকে, এই ব্যাপারগুলো রয়েছে। ভ্যাসোমোটর সেন্টার মানে এটা নার্ভাস সিস্টেমের ব্যাপার। ভ্যাসোমোটর সেন্টারকে যদি উদ্দীপিত করা হয় তাহলে প্রেশার বারবার বাড়বে। এটাও মোটামুটি রিলেটেড উইথ প্রেশার। প্রেশার মানে ওই মানসিক টেনশন আর কি কতটা টেনশনের মধ্যে আছে তার উপর ডিপেন্ড করে ভ্যাসোমোটর সেন্টার রেগুলেট করে। আরও রয়েছে সেটা হলো ইলাস্টিসিটি নেচার অফ ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের যে স্থিতিস্থাপকতা ধর্ম, এই যে আমরা বলেছিলাম যে টিউনিকা মিডিয়া আর টিউনিকা ইন্টিমা তারা বাড়াকমা করতে পারে, এক্সটার্না করতে পারে না, কিন্তু মিডিয়া আর ইন্টিমা এরাও কি সারা জীবন বাড়াবাড়ি করতে পারবে, মানে বাড়াকমা করতে পারবে একইভাবে? পারবে না। আর তার জন্য ইলাস্টিসিটির নেচারটা আস্তে আস্তে কমতে থাকবে। তো একটা এজ পরে গিয়ে আর নেচার প্রায় থাকবে না বললেই চলে। তো তখন কিন্তু প্রেসারের ব্যাপারটা কিন্তু অনেকটা ফ্ল্যাকচুয়েট করবে। এরপরে আরও অনেক বিষয় রয়েছে, সেটা হলো আর্টারিয়াল ওয়ালে, ভিতর দিকের ওয়ালে কতটা পরিমাণ ফ্যাটের ডিপোজিশন হয়েছে, ড্রেনেজ সিস্টেম কতটা ঠিকঠাক আছে না সব জাম হয়ে গেছে, এইসবের উপর ডিপেন্ড করবে। আমরা যখন রোগের যে বিষয় ডিসঅর্ডার যেগুলো পড়াবো তার মধ্যে অবশ্যই সেগুলোকে নিয়ে আলোচনা করে দেবো। এই মোটামুটি প্রেসার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা চলছে। এরপর ব্লাড প্রেশারের সঙ্গে রিলেটেড তিনটে টার্মিনোলজি একটু দেখতে হয়। মেরিজ রিফ্লেক্স, কোরটকফ সাউন্ড আর ভেগাস এসকেপ। তিনটে নিটের জন্য মেনলি ইম্পর্টেন্ট। মেরিজ রিফ্লেক্স হলো, দেখো প্রতিবত্ত ক্রিয়া প্রতিবত্ত চাপ তোমরা পড়েছিলে, রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স আর্ক, এগুলো মাধ্যমিক লেভেলেও পড়েছো। তো এটা সায়েন্টিস্টের নাম। বিষয় কি, এখানে অ্যাওর্টিক সাইনাস এবং ভেগাস নার্ভ, দশম করোটীয় স্নায়ু তোমরা জানো, এদের মধ্যে একটা রিফ্লেক্স আর্ক তৈরি হয়, প্রতিবত্ত চাপ তৈরি হয়। তো যখন দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার বাড়ছে তখন এই প্রতিবত্ত চাপের মাধ্যমে সেটাকে রেগুলেট করা হয়, সেটাকে বলা হয় মেরিজ রিফ্লেক্স। আমরা প্রতিবত্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন এসব পড়েছিলাম আগে, যে বলেছিলাম যে মশা মারার জন্য এক হাত থেকে যেমন আসছে স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে আরেক হাত দিয়ে মশাটা মারছে, এইগুলো রিফ্লেক্স আর্ক, রিফ্লেক্স অ্যাকশনে পড়েছিলাম। তো এটা এক ধরনের রিফ্লেক্স, এটা প্রতিবত্ত ক্রিয়ার মধ্যে রয়েছে, যে এটার জন্য বিশাল কিছু ভাবনা চিন্তার দরকার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। যে তোমার টোটাল যে রিফ্লেক্স আর্কটা তৈরি হচ্ছে তার মাধ্যমে গোটা ব্যাপারটাকে রেগুলেট করবে, যখন বেশি হবে তখন কমিয়ে দেবে, যখন কম হবে তখন বেশি দেবে, এগুলো নর্মাল। কোরটকফ সাউন্ড এটা কি, সেটা হলো প্রেশার মাপার সময় যখন আমরা বললাম 200 mmHg উপরে প্রেশারটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে, তখন ধমনির মধ্যে দিয়ে রক্তটা এরকম ঘুরে ঘুরে, প্রচুর প্রেশারের জন্য ঘুরে 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 এরকম আসতে শুরু করবে। মানে জল নর্মালি গেলে তার একটা সাউন্ড ধরো, আর পাক খেতে খেতে যাচ্ছে, প্রচুর স্পিডে পাক খেতে খেতে যাচ্ছে, একটা আলাদা সাউন্ড আছে। তো রক্ত ধমনির মধ্যে দিয়ে যখন এই হাই প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে তখন একটা সাউন্ড শোনা যাবে, সেই সাউন্ডটাকে বলে কোরটকফ সাউন্ড। আর এটা রয়েছে ভেগাস এসকেপ। এটা কি, ভেগাস আমরা বললাম দশম করোটীয় স্নায়ু। ভেগাস নার্ভের জন্য আমাদের যে হার্ট রেট আর কি, হার্ট বিট, সেটা রেগুলেট হয়। ভেগাস নার্ভ অ্যাকচুয়ালি কী করে, যদি ভেগাস নার্ভকে উত্তেজিত করা হয় তাহলে আমাদের হার্ট আস্তে আস্তে তার কাজ করা কমিয়ে দেবে। তাহলে ভেগাস নার্ভকে যদি কন্টিনিউয়াসলি উদ্দীপিত করা হয়, এক্সাইটেড করা হয়, তাহলে আস্তে আস্তে তার সিস্টোলকে কমিয়ে দেবে, আস্তে আস্তে সিস্টোলকে কমাবে। কন্টিনিউয়াসলি যদি করা হয় কমাতে 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 এসে একবার বন্ধ করে দেবে। তাহলে ভেগাস নার্ভকে উত্তেজিত করা মানে হার্টকে বন্ধ করে দেওয়া অ্যাকচুয়ালি। কিন্তু কথাটা বলা নাই, এসকেপ বলা আছে। ব্যাপার হলো যে এটা চলতে চলতে মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়, মাঝে মাঝে পাম্প করে দেয়, সেটাকে বলা হয় ভেগাস এসকেপ। সংক্ষিপ্ত হলো এটা, যে ভেগাস নার্ভকে যদি উত্তেজিত করা হয় তাহলে হার্ট তার পাম্পিং ক্যাপাসিটি কমাতে থাকে। কন্টিনিউয়াসলি যদি উত্তেজিত করেই যাওয়া হয় তাহলে আস্তে আস্তে কমাতে 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 সে হার্ট পাম্প করা বন্ধ করে দেবে। তো এটা তো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এই কমাতে কমাতে এসেও কি মাঝে মাঝে সিস্টেম করে দেয়, এটা এসকেপ। এটা মানে ব্যতিক্রম হয়ে গেছে বা পালিয়ে গেছে, মানে পালিয়ে বেঁচেছে আর কি, মানে মাঝে মাঝে করে দিয়েছে, করা উচিত ছিল না কিন্তু মাঝে মাঝে পাম্প করে দিয়েছে। এই ঘটনাটিকে বলা হয় ভেগাস এসকেপ। এটাও ব্লাড প্রেশারের সঙ্গে আমাদের নিটের জন্য একটু দেখতে হয়। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম।
যাকে আমরা ইসিজি বলি। আমরা প্রত্যেকেই এই নামটার সঙ্গে পরিচিত বা এই টার্মটার সঙ্গে পরিচিত, কারণ এমন কোনো বাড়ি নেই যে বাড়ির ক্ষেত্রে কারোর এই ইসিজি করানো হয়নি, আমরা শুনিনি। ইলেকট্রোকার্ডিওগ্রাম, দেখো কার্ডিও কথাটা লাগানো আছে, তার আগে ইলেকট্রো লাগানো আছে এবং শেষে গ্রাম, মানে আমরা বুঝতে পারছি যে এমন একটা প্রসিডিওর যেখানে হার্টের তার পাম্পিং ক্যাপাসিটি বা হার্ট কতটা স্টেবল আছে, কতটা ভালো আছে, তার সম্পর্কে সমস্ত কিছু আইডিয়া আমরা ইসিজি থেকে পেয়ে যাব। কীরকম? দেখো প্রেশার মাপলেই সব কিছু পাওয়া যায় না। প্রেশার মাপলে শুধু যেমন প্রেশারটা পাওয়া যাচ্ছে, আমরা পরবর্তী ভিডিওতে যখন ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব তখন দেখব এই প্রেশারটা সৃষ্টির মেন কারণ কিন্তু আর্টারি। সেখানে হার্ট কিন্তু ডাইরেক্টলি রিলেটেড নয়, ব্লাড ভেসেলগুলো রিলেটেড, আর্টারি রিলেটেড, কিন্তু আলটিমেট সেই জায়গাটা এসে পৌঁছে যাচ্ছে কোথা অবধি? হার্ট অবধি। তো এই জায়গাটা আগে আমাদের ভাবতে হবে। তাহলে এক্ষেত্রে যারা এই ইসিজি করাতে নিয়ে গেছে কাউকে বা নিজেরই হয়েছে তারা তো জানেই, বা যারা দেখেছে তাদের জন্য একবার বলে দিই, সেটা হলো যে একটা সার্কিট করা হয়। কীরকম? গিয়ে দেখবে যে একটা ঘরের মধ্যে তোমাকে প্রথমে শুয়ে পড়তে বলা হলো, হাতগুলো ফাঁকা রাখতে হবে, হাত পা ফাঁকা রাখতে হবে এবং বুকের পোর্শনগুলো ফাঁকা রাখতে হবে। তার কারণ অনেকগুলো তার দেখবে একটা মেশিন থেকে অনেকগুলো তার বেরিয়ে এসছে, সবুজ রং, লাল রং, কালো রং, সব ক্যাপ লাগানো আছে। সেই তারগুলো যিনি করাচ্ছেন তিনি দেখবেন ঠিকঠাক করে খুলে খুলে এনে প্রথমেই বুকের 2-3 জায়গাতে একটা জেল লাইক সাবস্টেন্স একটা লাগিয়ে দেওয়া হয়, ড্রপ ওয়াইজ জেলগুলো লাগিয়ে দেবে, হাতে লাগিয়ে দেবে, পায়ে লাগিয়ে দেবে। তারপরে ওই যে ক্যাপগুলোর কথা বলছি, ওই ক্যাপগুলো রাবারের ক্যাপ অ্যাকচুয়ালি, ওগুলো পাম্প করলেই ওখানে আটকে যাবে। যেমন করে আমরা বিভিন্ন রকম পুতুল ফুতুল যেমন আমরা আয়নাতে আটকে রাখি না, সেরকম এরকম করে ধরলে ওই জেলটার সঙ্গে দিলে আটকে যাবে। জেলটা দেওয়া হয় এই কারণের জন্য যাতে খুব ভালো মানে সিগন্যালটা রিসিভ করতে পারে। ভিজে ভিজে থাকলে সিগন্যাল রিসিভ করার ব্যাপারটা সবসময় ভালো হবে। আর যাতে ওই যেগুলো লাগানো হচ্ছে ক্যাপগুলো যাতে খুব টাইটলি লেগে থাকে, খুলে না পালিয়ে আসে, সেজন্য লাগিয়ে দেওয়া হয়। তো এই ব্যাপারটা সার্কিট করা হয়, পা বুকের পোর্শন হাত মিলিয়ে একটা সার্কিট করা হয়, যে সার্কিটটার থ্রু দিয়ে এখানে ইলেকট্রিক ওয়েভ পাঠানো হয়। হার্ট নিজের একটা ওয়েভ আছে, তার সঙ্গে এখানে টাইমের সঙ্গে ভোল্টেজের একটা গ্রাফ চলে আসে, আর সেটা যে গ্রাফটা মানে যে রিডিংটা আসছে সেটা একটা দেখবে লম্বা ফর্দর মতো একটা কাগজ আছে, এত বড় কাগজ। সেই কাগজের মধ্যে কন্টিনিউয়াসলি এরকম জিনিস তোমরা টিভিতে দেখে থাকবে, বিভিন্ন সিনেমায়, হ্যাঁ, কেউ মারা যাচ্ছে তার আগে হ্যান দেখে থাকবে। তো সেই জায়গায় দেখবে এরকম ওঠানামা ব্যাপার আছে। সেটা হলো ডিজিটাল মেশিন। যখন বেশি পরিমাণে টাকা পয়সা খরচা করা হয়, কোনো পেশেন্ট ভেন্টিলেশনে আছে বা কোনো পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থায় আছে, তখন সেই মেশিনটাকে তার সময় লাগিয়ে রাখতে হয়। কন্টিনিউয়াসলি ইসিজি চলছে, মানে ইসিজির রিডিং কন্টিনিউয়াসলি দিচ্ছে। আর আমরা যখন করি হয়তো 200-250 টাকা 300 টাকা খরচা করে একবার ইসিজি করে নেওয়া হলো, দেখে নেওয়া হলো হার্টের কন্ডিশন কেমন আছে। যে ভেন্টিলেশন আছে, যার অবস্থা খারাপ আছে, তার মেশিনটা সবসময় লাগানো আছে সঙ্গে, দেখা হচ্ছে যে হার্ট রেট কেমন বাড়া কমা করছে বা কী হচ্ছে না হচ্ছে, এই সমস্ত দেখার জন্য করা আছে ওগুলো। তো এরপর কিছু না, এরপর ওই জাস্ট ক্যাপগুলোকে নির্দিষ্ট ব্যাপার আছে, কালারগুলো দেখে দেখে ক্যাপগুলোকে লাগিয়ে নিয়ে মেশিনটা অন করে দিলে ওই রোলিং পেপারটা ভেতরে ঢোকানো আছে, ও রোলিং পেপারের উপর প্রিন্ট হতে আরম্ভ করবে। এরকম সব আসবে, একটু করে যাবে, উঠবে, এরকম করে উঠে কন্টিনিউয়াসলি প্রিন্ট হতে থাকবে। প্রিন্ট হতে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আছে যে কতটা নিতে হবে, ওই দেখে নিয়ে মেশিনটা স্টপ করে দিলে অটোমেটিক রোলিং মেশিনে বন্ধ হয়ে যাবে। ওটা ছিঁড়ে নেওয়া হলো, যে ওটাকে ভাঁজ করে ফোল্ড করে একটা ইসিজির একটা মানে ফাইল টাইপের হয় আর কি, তো ওটার মধ্যে পরে স্টেবল করে দেয়। এটা হয়ে গেল। তো এই মেশিনটি অনেকজন দেখেছে বা অনেকজন করেছে, জানে। এবার আমাদের বিষয় ওগুলো না, আমাদের বিষয় হলো যেগুলোর মানে কি। আমরা ইসিজির গ্রাফ পেপার না দেখলেও, মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম আমরা না দেখলেও, আমরা কিন্তু
এই জিনিসগুলো টিভিতে হয়তো ম্যাক্সিমাম জনই জেনেছে, বিভিন্ন সিনেমাতে দেখেছে। এগুলোর কী মানে আছে? এগুলোর পুরোপুরি মানে হার্টের সঙ্গে, যে হার্ট কী কন্ডিশনে আছে, প্রত্যেকটা জায়গা হার্টের কোনো না কোনো কিছুকে ডিনোট করছে। ডাক্তারবাবু একবার চোখ মিলিয়ে দেখে নেয়, একবার তাকিয়ে দেখে নেয়, ডাক্তার বুঝে যায় যে হার্টের কন্ডিশন কেমন আছে। কারণ ডাক্তারবাবুটা দেখে অভ্যস্ত। আমরা তো অভ্যস্ত নয়, আমরা একটু পড়ে বোঝার চেষ্টা করব যে কোনটাতে কি বলে বা কোনটায় কি হয়। সেটা হলো এই যে লাইনটা আসছে, আমরা দুটোকে জাস্ট কন্টিনিউ করেছি, একটা করলে একটু অসুবিধা হবে, দুটো করেছি। দেখো প্রথমেই এই লাইনটা গ্রাফ পেপারে একবার উপরে উঠে গেছে, বাল্জ হয়ে গেছে, একটু উপরে ডোম শেপড হয়ে গেছে। তাকে পি বলে ডিনোট করা হয়, পি বলা হয়। এই জায়গাটা উঁচু মতো জায়গাটাকে পি বলা হয়। এটাকে বলা হয় অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, গোদা বাংলায় সিস্টোল, অ্যাট্রিয়াল সিস্টোল। আমরা অল ইন দ্য সিস্টোল পড়েছিলাম না, কার্ডিয়াক সাইকেল পড়ার সময় মোটামুটি বেশ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। অ্যাট্রিয়াল সিস্টোলের কথা বলেছিলাম আমরা, যেখানে বলেছিলাম 0.1 সেকেন্ড টাইম লাগে, ভুলে গেলে চলবে না। সেই ঘটনা এখানে। গ্রাফ পেপারটা এমনি লাগানো নেই, কতটা উঠবে না উঠবে সব কিছু বোঝা যাবে এখানে। উপরে বেশি উঠলেও সমস্যা আছে, না উঠলেও সমস্যা আছে, কারণ এখানে কিছু মিন করছে। কি? এসএ নোড ট্রিগারিং। এসএ নোড কতটা কাজ করছে, তাহলে কারোর এসএ নোড খারাপ হয়ে গেছে কিনা এটা থেকে বোঝা যাবে। আর কি বোঝা যাবে? অরিকুলার সাইজ বড় হয়ে গেল কিনা। অনেক সময় হয় অরিকুলার সাইজ বড় হয়ে যায়, তখন বেশি করে পাম্প করবে। আমরা আগেই ওখানে স্টার্লিং লয়ে দেখলাম যে যার এরিয়া বেশি যত, সে তত বেশি পাম্প করার চেষ্টা করবে, কারণ কার্ডিয়াক মাসল বেশি আছে। তাহলে কারোর যদি অ্যাট্রিয়াম বড় হয়ে যায়, সাপোজ কোনো কারণে বড় হয়েছে, তো সে বেশি পাম্প করছে, তাহলে এটা বালজিং আসবে বারবার আসবে, মানে এটা স্বাভাবিক জায়গার থেকে ধরো উঁচু আসছে। তার মানে এখানে এগুলো ইন্ডিকেট করছে, এগুলো ইন্ডিকেট করে কোনটা, সেটা তো ডাক্তারবাবু বুঝে নেবে। এগুলো দেখে কোনটা হচ্ছে সেটা ডাক্তারবাবু বুঝবে। এসএ নোডের বালজিং ইন্ডিকেট করছে, পি যে আমরা জায়গাটাকে ডিনোট করছি, এই পিটাকে পয়েন্ট হলো যে এসএ নোড এখানে কাজ করছে। আর হতে পারে যে অ্যাট্রিয়াম যেটা অরিকেল, সেই অরিকেল কতটা রেটে সিস্টোল করতে পারছে, তাই না? এটাকে অরিকুলার সিস্টোলের ফেজ আর কি। আমরা অরিকেল কার্ডিয়াক সাইকেলে যে অরিকুলার সিস্টোল দেখেছিলাম, সেই অরিকুলার সিস্টোলের জায়গাটা হচ্ছে। এরপর দেখো লাইনটা কিছুটা পর্যন্ত প্যারালালি গেছে, দিয়ে নিচের দিকে নেমে এসে উপর দিকে উঠেছে। এটা কিন্তু নর্মাল লাইনে নেই, সে লাইনটা প্রথমে একবার টেনে নিয়েছিলাম দেখবে আঁকার সময়। তো ব্যাপার হলো যে এখানে এই যে পি তার সঙ্গে আর, কিউ নয় কিন্তু আরই, মানে আমরা বলতে চাইছি পি যদি এই জায়গায় হয় তার সঙ্গে আর, এই জায়গাটা ডিফারেন্স বলছি। এটা পি এর সঙ্গে ভুল লিখেছি এমন নয়, কিউ নয় কিন্তু আরই, মানে এই বালজিংটা থেকে এই পিক পয়েন্টের কতটা দূরত্ব, এই দূরত্বটা একটা কিছুকে ইন্ডিকেট করছে। কি? সেটা হলো এভি নোড কতটা টাইম দিচ্ছে ভেন্ট্রিকেলটা রক্তে পূর্ণ করার জন্য। এর জায়গাটা বাড়া মানেও এটা ইন্ডিকেট করাচ্ছে যে বেশি টাইম লাগাচ্ছে। তাহলে ভেন্ট্রিকেলের ক্ষেত্রে ভেন্ট্রিকেল তো পাম্প করাবে এরপরে, তার আগে ভেন্ট্রিকুলার ডায়াস্টল চলছে অ্যাকচুয়ালি, মানে এটা হবে আর কি, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে, তার আগের ঘটনা চলছে আর কি। তাহলে পি কিউ এর মধ্যে যদি ইন্টারভ্যাল বেশি হয়, তাহলে এটা ডিনোট করছে দিয়ে ভেন্ট্রিকেলটা রক্তে পরিপূর্ণ হতে বেশি টাইম লাগাচ্ছে। সেটা বিভিন্ন কারণ হতে পারে, হার্টের বিভিন্ন কন্ডিশন হতে পারে, ভেন্ট্রিকেলের সাইজ বড় হতে পারে, রক্তের পরিমাণ কম হয়ে যেতে পারে। তা রক্ত যদি কম হয় তাহলে ভর্তি হতে বেশি টাইম লাগবে, ভেন্ট্রিকেলের সাইজ যদি বড় হয় তাহলে বেশি টাইম লাগবে। তাহলে এই কন্ডিশনগুলো রয়েছে। কাউরি ব্লাড কমে যেতে পারে, ডাক্তারবাবু বললো 2 বোতল রক্ত দিতে হবে, কারণ ডাক্তারবাবু বুঝেছেন যে রক্ত কম আছে। তো সেটাও এই জায়গাগুলো থেকে বুঝতে পারবেন। এখানে এই যে কিউ আর এস দেখো সবচেয়ে পিক পয়েন্টে উঠেছে, তার কারণ ভেন্ট্রিকেলের যখন ডিপোলারাইজেশন হয় তখনই সবচেয়ে পিক পয়েন্টে ওঠারই কথা। কারণ আমরা বারবার পড়ে আসছি আগে থেকে ভিডিওগুলোতে যে ভেন্ট্রিকেলের ক্ষেত্রে যখন সিস্টোল হয়, মানে ডিপোলারাইজেশন মানে হলো সিস্টোল আর রিপোলারাইজেশন মানে হলো ডায়াস্টোল। তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যখন হচ্ছে, মানে ভেন্ট্রিকেলের যখন সিস্টোল হচ্ছে, দুটো ভেন্ট্রিকেল একসঙ্গে, ভেন্ট্রিকেলে যখন
সিস্টোল হচ্ছে তখন ম্যাক্সিমাম রেটে ব্লাড বেরিয়ে যাওয়ার কথা, কারণ আমরা বারবার বলেছিলাম তার থিকনেস অ্যান্ড অনেক কিছু নিয়ে বলেছিলাম, তার প্রেশার একটু বেশি হবে সবসময়। ঠিক সেই কারণের জন্য এখানে দেখো পিক পয়েন্টে গেছে, এখানে কতটা বালজিং হয়েছিল যখন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছিল, কিন্তু যখন ভেন্ট্রিকেলের ক্ষেত্রে ডিপোলারাইজেশন হলো বা সিস্টোল হলো, এটা অরিকেলের সিস্টোল এইটুকু উঠেছে, ভেন্ট্রিকেলের সিস্টোল এতটা উঠেছে। তার কারণ এখানে এমনিতেই বেশি হবে, তার অনেক আগে থেকেই আমরা পড়ে আসছি বারবার। এবং এই টাইমগুলোকে আমরা দেখেছিলাম, এর যেমন সিস্টেমে 0.1 সেকেন্ড টাইম ছিল, এক্ষেত্রে 0.3 সেকেন্ড টাইম ছিল। মিনিংফুল এগুলো, কারণ এর ডিউরেশনগুলো, এই যে গ্যাপগুলো সেই টাইমের সঙ্গে রিলেটেড, কারণ টাইমের সঙ্গে আছে ভোল্টেজের। তাহলে গ্রাফ পেপারটা এমনি দেওয়া নাই, গ্রাফ পেপারের মধ্যে টানা হয়েছে, সাদা কাগজে টেনে দিতে পারতো, গ্রাফ পেপারে টানা হয়েছে। তার কারণ সেই গ্রাফ পেপারটা কতগুলো ঘর ওঠানামা করছে, ডাক্তারবাবু এক ঝলকে বুঝবে, অত বসে বসে ঘর মাপবে না, ডাক্তার তো একবার দেখেই বলে দেবে, কিন্তু ওই ঘরগুলো ইন্ডিকেট করে কিছু, কারণ টাইমটা এখানে রিলেটেড। বোঝা গেল কী বলছি? যেহেতু আমরা কার্ডিয়াক সাইকেলে এই সমস্ত টাইমগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, যারা দেখো নাই তারা আগের ভিডিওটা দেখে নেবে। এখানে কিউআরএস, এই যে কিউআরএস এটা কি মিন করছে, যে এটা মেন পাম্পিংয়ের ব্যাপার, এবং সেটা অবশ্যই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মানে ভেন্ট্রিকেলের ক্ষেত্রে যে সিস্টোল হবে তার মেন ব্যাপার, আর যেটা অ্যাকচুয়ালি মেন পাম্পিং কন্ট্রাকশন এখনই হয়, যেটা গোটা বডিতে ফ্লো করাবে। এবার এখানে যখন নেমে আসছে দেখবে স্বাভাবিকের থেকে নেমে গিয়ে উঠেছিল, আবার স্বাভাবিকের থেকে নেমে আবার উপরে উঠছে, এখানে কিছু প্যারালাল লাইন দেখা যায়, কিছুটা পর্যন্ত প্যারালাল চলবে। এটা কি, এই যে এস আর টি এর মধ্যে কতটা গ্যাপ রয়েছে সেটা বোঝাচ্ছে যে ভেন্ট্রিকেলের ক্ষেত্রে রিপোলারাইজেশন হতে চলেছে, তার টাইম কতটা। তার মানে ভেন্ট্রিকেল আবার একবার রিপোলারাইজেশন করতে চলেছে, করবে এরপর, এখনও করেনি, এর মাঝে কতটা টাইম লাগাচ্ছে। আমরা যখন অরিকেল এবং ভেন্ট্রিকেলের, আমরা অরিকেলের ক্ষেত্রে 0.7 যেমন দেখেছিলাম, ভেন্ট্রিকেলের থেকে 0.5 দেখেছিলাম সেকেন্ড, ভুলে গেলে চলবে না এগুলো, মিনিংফুল। তাহলে ভেন্ট্রিকেল যখন রিপোলারাইজেশন করবে, এখানে এই যে এস টি এর মধ্যে দূরত্ব তাকে ইন্ডিকেট করাবে যে ঠিক কতটা টাইম এর মাঝে গ্যাপ থাকা উচিত ছিল একজন সুস্থ স্বাভাবিক লোকের হার্টে। এই টাইম যদি বাড়ে তার জন্যও মিনিংফুল, যদি কমে যায় মানে এসের পরই আবার একটা বালজিং হয়ে গেছে, তার মানে আলাদা, অনেক দূরে গিয়ে টি এর বালজিং হলো, তার মানে আলাদা। তার মানে এই মাঝের গ্যাপগুলো খুব মিনিংফুল, যে কতটা দূরে গিয়ে আবার পরের বালজিং বা উপরে উঠার ব্যাপারটা আসছে। টি যেখানে নিজে ইন্ডিকেট করে যে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, মানে ভেন্ট্রিকেলের ক্ষেত্রে যে প্রসারণ হবে সেটা। তার মানে এটা ভেন্ট্রিকেলের প্রসারণের আগের অবস্থা, এসটি কতটা জায়গা জুড়ে দিচ্ছে। এবার দেখো এটারই কন্টিনিউশন করানো আছে, আবার পি শুরু হচ্ছে, আবার কিউ আর এস টি এরকম করে চলছে। আর কি বোঝা যায় এগুলো থেকে? এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, প্যাগেজিদু সবার ফাংশন বোঝা যায়, হার্টের অরিকেল ভেন্ট্রিকেল এদের ফাংশন বোঝা যায়, ভালভগুলোরও কিছু কিছু বোঝা যায়। আর কি বোঝা যায়? বোঝা যায় ট্রাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া বোঝা যায়। কীভাবে? সেটা হলো যদি দেখা যায় এই যে বালজিংগুলো এগুলো খুব ঘন ঘন আসছে, সবাই ঘন ঘন, মানে ওঠার পর ধরো এরকম করে তুললাম, তোলার পর এরকম, সিনেমাতে দেখবে অত করে না, খুব তাড়াতাড়ি যাচ্ছে, সিনেমাতে দেখবে খুব তাড়াতাড়ি আসছে, এগুলো দেখাচ্ছে কি ট্রাকিকার্ডিয়া, মানে স্বাভাবিক যে হৃদস্পন্দন হওয়ার কথা ছিল তার থেকে বেশি হওয়াকে আমরা বলেছিলাম রিথমিয়া আর অ্যারিথমিয়া বলেছিলাম, অ্যারিথমিয়াতে ট্রাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া বলেছিলাম। স্বাভাবিকের থেকে হৃদস্পন্দন যদি বেশি হয় তাহলে ট্রাকিকার্ডিয়া ছিল, আর কম হলে ব্র্যাডিকার্ডিয়া ছিল। তাহলে একজন পেশেন্ট অনেকক্ষণ ধরে এই লাইনগুলো উঠছিল না ভালো করে, সাপোজ এরকম এই লাইনগুলো উঠছিল না, এরকম উঠছিল, এরকম গিয়ে অনেক দূরে গিয়ে যেন খুব কষ্ট করে এরকম করে উঠছে, অনেক দূরে গিয়ে এরকম কষ্ট করে উঠছে। এবার সেই পেশেন্টকে তার পছন্দর কাউকে একজনকে দেখানো হয়েছে সামনে, দেখার পর দেখা যাচ্ছে সেই পেশেন্টের ক্ষেত্রে এবার ঘন ঘন আসছে, তার মানে হার্ট চলতে আরম্ভ করেছে, মানে হার্ট হয়তো তার ভালো চলছিল না, এখন কাউকে দেখার পর তার হার্টের পাম্পিং ক্যাপাসিটি ফিরে আসছে, এগুলো মিন করে। আবার সিনেমাতে এমনও দেখা থাকবে যে মেশিনটা চলছিল এরকম গিয়ে অনেক দূরে কষ্ট করে উঠে অনেক দূরে গিয়ে কষ্ট করছিল,
দিয়ে কিছুক্ষণ পর লাইন চলতে আরম্ভ করলো, লাইন প্যারালালি চলতে আরম্ভ করলো, আর ওঠাউঠির কোনো গল্প নাই, মানে মৃত্যু হয়ে গেছে, মানে সে মারা গেছে, কারণ তার হার্ট আর চলছে না। তাহলে এই ঘটনাগুলো আমরা কিন্তু এই ইলেকট্রোকার্ডিওগ্রাম থেকে খুব ভালো বুঝতে পারি। এই মোটামুটি বিষয়বস্তু ইলেকট্রোকার্ডিওগ্রামের সঙ্গে রয়েছে। আর রয়েছে আরেকটি বিষয় যেটা আমি এই ভিডিওতেই কন্টিনিউ করব, সেটা হলো ডাবল সার্কুলেশন। খুব বেশি না, একবারে 2-3 মিনিটের ব্যাপার। কেন? তার কারণ আমরা অলরেডি সিস্টেমিক সার্কুলেশন এবং পোর্টাল সার্কুলেশন নিয়ে ইলাবোরেটলি আলোচনা করেছি। সেই জন্য আমরা ডাবল সার্কুলেশনে টাইম লাগবে না, এখনই হয়ে যাবে। ডাবল সার্কুলেশনের ক্ষেত্রে আমাদের হার্টকে কেন ডাবল সার্কুলেটরি সিস্টেমে বলা হয়, এটা ব্যাপার আর কি। কারণ আমাদের হার্টের যদি সার্কুলেশন আমরা দেখি, সেটা হলো হার্ট থেকে যখন ব্লাড ফ্লো করাচ্ছে তখন সেটা বডিতে যাচ্ছে থ্রু অ্যাওর্টা, আর্টারিওল, আবার ভেনা কাভা হয়ে হার্টে আসছে, যেটা আমরা সিস্টেমিক সার্কুলেশন বলছি। সিস্টেমিক সার্কুলেশন ডাইরেক্ট, কারণ সিস্টেমিক সার্কুলেশনের ক্ষেত্রে আমরা শুনেছিলাম যে সেটা বডির সঙ্গে ডাইরেক্ট হার্টের যে আদান প্রদান, যে হার্ট পাম্প করবে, বডিতে চলে যাবে, বডি থেকে ফিরে ফিরে আবার হার্টে আসবে, এটাকে আমরা সিস্টেমিক সার্কুলেশন বলেছিলাম। সঙ্গে সঙ্গে আরেকটা সার্কুলেশনকে আমরা পড়িয়েছিলাম, সেটা ছিল পালমোনারি সার্কুলেশন। নিশ্চয়ই মনে আছে, নাহলে সার্কুলেশনের ভিডিওটা দেখে নেবে। সেখানে বলা ছিল যে হার্ট পাম্প করলে একবার পালমোনাসে আছে, পালমোনাস থেকে ফিরে আবার হার্টে যায়, যেটাকে আমরা বলছি পালমোনারি সার্কুলেশন। এটা একটা সার্কুলেশন, এটা সার্কুলেশন, সেই জন্য ডাবল সার্কুলেটরি হার্ট বলা হয়। আমাদের সার্কুলেটরি সিস্টেমটা ডাবল সার্কুলেশনে চলে। ওকে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা একবার ভেবে দেখো যে আমরা যখন হার্ট নিয়ে আলোচনা করছিলাম তখন বলেছিলাম এখান থেকে যখন রক্ত বেরিয়ে যাচ্ছে এদিকে লাংসে যাচ্ছে এবং এদিকে লাংসে এসছে, তাহলে হার্টের সঙ্গে লাংসের একটা, সেটা এখানে দেখানো হয়েছে, হার্টের সঙ্গে লাংসের চলছে। আর যখন অ্যাওর্টা দিয়ে বেরিয়ে যাচ্ছে গোটা বডিতে, তাহলে এটা বডিতে গেল আর সেই বডি থেকেই ভেনা কাভা দিয়ে এলো, তাহলে সেটা একটা সার্কুলেশন, এটা এখানে দেখানো হয়েছে। সেই জন্য এটাকে ডাবল সার্কুলেশন বলা হচ্ছে। তো এটাও আমাদের 11-এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, আসে খুব, 11-এর ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটি আসে। তো আমাদের এই যে এই ভিডিওতে মোটামুটি এই টপিকগুলো নিয়ে আমাদের আলোচনা করার ছিল। আর একটি মাত্র ভিডিও এই চ্যাপ্টারতে হবে, সেটা আমাদের যে হার্টের ক্ষেত্রে যে সার্কুলেশন, তার রেগুলেশন এবং বিভিন্ন যে কার্ডিয়াক ডিসঅর্ডারগুলো রয়েছে, রোগ রয়েছে, সেই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিও খুঁজে পেতে অসুবিধা হলে প্লেলিস্ট ফলো করো, চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটন আছে, সেখানে জয়েন করে অবশ্যই চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো। তো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করো।